নর্দাম্বারল্যান্ড এভিনিউয়ের দোকানের উপরতলার একটি নিভৃত কোণে পাশাপাশি দুখানি বিছানায় আমরা শুয়েছিলাম। যেদিনের ঘটনার কথা বলছি সেটা 1902 সালের 3রা সেপ্টেম্বর। আমি জিজ্ঞেস করলাম, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কি? তার জবাবে গায়ের চাদরটা থেকে লম্বা সরু হাতটা বের করে পাশে ঝোলানো কোটের ভেতরের পকেট থেকে একখানা লম্বা খাম বের করল সে। চিঠিটা আমার হাতে দিয়ে বলল, কোন রকম কোনো কারণ ছাড়াই হইচই করা অহংকারী বোকা লোকের কাণ্ড কারখানাও হতে পারে, আবার জীবন মরণেরও ব্যাপার হতে পারে। অ্যাকচুয়ালি এই চিঠিতে যা লেখা আছে তার বেশি আমি কিছুই জানি না ওয়াটসন। চিঠিখানা এসেছে কার্লটন ক্লাব থেকে। আগের দিন সন্ধ্যার দেওয়া তারিখ ও সময়। স্যার জেমস ডেমারি মিস্টার শার্লক হোমসকে তার নমস্কার জানাচ্ছেন। আগামীকাল 4:30 তিনি তার সঙ্গে দেখা করতে যাবেন। স্যার জেমস জানাচ্ছেন তিনি যে বিষয় নিয়ে মিস্টার হোমসের সঙ্গে পরামর্শ করতে চান সেটি খুবই গোপনীয় ও গুরুত্বপূর্ণ। সুতরাং তিনি আশা করেন যে মিস্টার হোমস এই সাক্ষাৎকারে রাজি হবেন এবং টেলিফোনে কার্লটন ক্লাবকে তার সম্মতি জানিয়ে দেবেন। চিঠিটা তাকে ফেরত দিলাম। আমি যে জানিয়ে দিয়েছি এ কথা আর আশা করি তোমাকে বলতে হবে না, কিন্তু এই ডেমারি লোকটা সম্পর্কে তুমি কিছু জানো ওয়াটসন? শুধু এইটুকু জানি যে বর্তমান সমাজে নামটা খুবই পরিচিত। আমি কিন্তু আরো কয়েকটা ব্যাপার বলতে পারি। যেসব বিষয় খবরের কাগজে প্রকাশ করা যায় না সেই সব খবরের সুব্যবস্থা করার একটা সুনাম তার আছে। হ্যামারফোর্ড দানপত্রের ব্যাপারে স্যার জর্জ লিউইসের সঙ্গে তার চিঠি আদান প্রদানের কথা তোমার হয়তো মনে আছে ওয়াটসন। লোকটা যথেষ্ট বাস্তবধর্মী এবং কূটনৈতিক প্রবণ। সুতরাং আমি আশা করতে পারি এটা কোনো ধাপ্পা নয়। সত্যি সত্যিই আমাদের সাহায্যের প্রয়োজন হয়েছে তার। আমাদের? ও ইয়েস। অবশ্য তুমি যদি রাজি থাকো ওয়াটসন। সেটা তো আমার পক্ষে সম্মানের কথা। তাহলে সময়টা তো জানোই, 4:30। আর ততক্ষণ আমরা ব্যাপারটা মাথা থেকে সরিয়ে রাখতেই পারি। সেই সময় আমি কুইন অ্যান স্ট্রিটে আমার নিজের বাসায় থাকতাম, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই বেকার স্ট্রিটে গিয়ে হাজির হলাম। ঠিক 4:30 সময় কর্নেল স্যার জেমস ডেমারি এলেন। তার বর্ণনা দেওয়ার দরকার পড়ে না, কারণ তার স্থির দৃষ্টি, সৎ ব্যক্তিত্ব, চওড়া পরিষ্কার কামানো মুখ ও সবথেকে গুরুত্বপূর্ণ মনে রাখার মতো মধুর কণ্ঠস্বর, এসব তো সকলেরই জানা। তার ধূসর দুটো চোখের মণিতে সরলতা ঝলমল করে। তার চঞ্চল হাস্যময় ঠোঁটে নির্দোষ আনন্দ খেলা করে। তার ঝকঝকে টুপি, গাঢ় ফ্রক কোট, কালো শচীনের নেকটাইয়ের মুক্ত পিন থেকে বার্নিশ করা জুতো ও ল্যাভেন্ডার রঙের মোজা পর্যন্ত সবকিছুতেই পোশাক পরিচ্ছদের পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত তিনি। এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটি যেন আমাদের ঘর জুড়ে বসলেন। অভিবাদন জানিয়ে তিনি বললেন, নমস্কার। অবশ্য আমি জানতাম ডক্টর ওয়াটসনকে এখানে দেখতে পাবো। তার সহযোগিতা এখানে খুব দরকার। কি জানেন মিস্টার হোমস, এই কেসে এমন একটি লোকের সঙ্গে আমাদের লড়তে হবে যার কাছে হিংসা একটা সাধারণ ব্যাপার, যার কোনো পিছু টান নেই। আমি বলছি সারা ইউরোপে তার থেকে সাংঘাতিক লোক আর একটিও নেই। এইরকম মৃদু প্রশংসামূলক উপাধি যাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেরকম কিছু কিছু প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আমার আগেই দেখা সাক্ষাৎ হয়েছে। আপনি ধূমপান করেন তো? তাহলে আমার পাইপটা ধরালে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তা আপনার এই লোক যদি স্বর্গীয় অধ্যাপক মরিয়ার্টি বা জীবিত কর্নেল সেবাস্টিয়ান মোরানের থেকেও বেশি সাংঘাতিক হয় তাহলে সেক্ষেত্রে সাক্ষাতের যোগ্যগুলো পড়ে। তার নামটা জিজ্ঞেস করতে পারি? ব্যারন গ্রুনারের নাম কি কখনো শুনেছ? ও ইয়া, সার্টেনলি। অস্ট্রিয়ার সেই হত্যাকারীর কথা বলছেন তো? তোমার সঙ্গে আর পারা গেল না মশাই। আশ্চর্য। তাহলে ইতিমধ্যে তুমি তাকে হত্যাকারী সাব্যস্ত করে ফেলেছ। ইউরোপীয় মহাদেশে যেসব অপরাধ ঘটে তার বিস্তারিত বিবরণ অনুসন্ধান করাই যে আমার কাজ। প্রাগে যা ঘটেছে তা পড়ার পর লোকটার অপরাধ সম্পর্কে আর কার মনে সন্দেহ থাকবে? আইনের একটা বিশেষ ধারা এবং জনৈক সাক্ষীর মৃত্যু, সে কারণেই তো সে বেঁচে গেল। একজন প্রত্যক্ষদর্শীর মতোই আমি নিশ্চিত যে স্পোলুজেনের তথাকথিত দুর্ঘটনার সময় সেই তার স্ত্রীকে খুন করেছে। অ্যান্ড আই থিঙ্ক আমার জন্যই কিছু কাজের ব্যবস্থা করে দিতেই সে ইংল্যান্ডে এসেছে। তা এখন ব্যারন গ্রুনার কি করেছে সেটা বলুন। সেই পুরনো দুর্ঘটনাই আবার ঘটেনি তো? না, কিন্তু তার চাইতেও গুরুতর ব্যাপার ঘটে গেছে। অপরাধের প্রতিশোধ নেওয়া বড় কথা, কিন্তু অপরাধ রোধ করা আরো বড় কথা। মিস্টার হোমস, একটি ভয়ঙ্কর ঘটনা, একটি নিষ্ঠুর পরিস্থিতি তোমার চোখের সামনেই ঘটতে চলেছে। তার পরিণতি কি হবে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, অথচ তার কোনো প্রতিকারই করতে পারছো না। সেটা বড়ই ভয়াবহ অবস্থা। এর থেকে শোচনীয় অবস্থায় মানুষ কখনো পড়েছে কি? হয়তো না। তাহলে যে মক্কেলের জন্য আমি কাজ করছি তুমি নিশ্চয়ই তার প্রতি সহানুভূতি দেখাবে। আই সি। আপনি যে একজন দূত সেটা বুঝতে পারিনি। আসল লোকটিকে? মিস্টার হোমস, আমার অনুরোধ তুমি সে বিষয়ে জানতে চাইবে না। তার সম্মান রক্ষার জন্য আমি তার নামটা এই ব্যাপারের মধ্যে টেনে আনতে পারবো না।
একথা আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি, আর সে কথা আমি রাখার চেষ্টা করব। তার উদ্দেশ্য সম্পূর্ণ সম্মানজনক ও ভালো কাজের জন্য, কিন্তু তিনি নিজেকে আড়ালে রাখতে চান। অবশ্য এই কথা আর বলতে হবে না যে তোমার পারিশ্রমিক সম্পর্কে নিশ্চিত থাকতে পারো, আর তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে। এমন অবস্থায় মক্কেলের নামটা নিশ্চয়ই তোমার কাছে বড় কোনো ব্যাপার না। আই এম সরি মিস্টার ডেমারি, আমার মামলার ব্যাপারে রহস্যটাকে আমি একদিকে রাখতেই অভ্যস্ত। দুটো দিকেই রহস্যময় যদি হয়ে যায় ব্যাপারটা বড়ই গোলমেলে হয়ে দাঁড়ায়। কাজেই স্যার, আমার মনে হচ্ছে যে এই কাজের দায়িত্ব নিতে আমি অক্ষম। মাফ করবেন। আমাদের অতিথি খুবই বিচলিত হয়ে পড়লেন। তার অনুভূতিপ্রবণ মুখখানি আবেগ ও হতাশায় কালো হয়ে পড়ল। মিস্টার হোমস, তোমার কাজের সম্পূর্ণ ফলাফলটা তুমি বুঝতে পারছো না। তুমি আমাকে বড়সড় উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছ, কারণ আমি জানি যে সমস্ত ঘটনা জানতে পারলে এই কেসটা নিতে তুমি গর্ববোধ করতে, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধের কারণে সব কথা আমি খুলে বলতে পারছি না। অন্তত যতটা সম্ভব ততটা বলতে পারি কি? নিশ্চয়ই পারেন, তবে আমি কোনো কথা দিতে পারছি না, অন্তত এই মুহূর্তে। সেই শর্তই রইল। প্রথমত, নিঃসন্দেহে তুমি জেনারেল দ্য মার্ভিলের কথা শুনেছ। খাইবার খ্যাত দ্য মার্ভেল তো? তার একটি মেয়ে আছে, ভায়োলেট দ্য মার্ভিল। যুবতী, ধনী, সুন্দরী, রুচি, সব দিক থেকেই একটি আশ্চর্য নারী। তার সেই কন্যা, সেই মনোরমা নির্দোষ মেয়েটিকে একটা শয়তানের কবল থেকে বাঁচাবার চেষ্টাই আমরা করছি। তাহলে তার উপর ব্যারন ক্রোনারের বেশ প্রভাব পড়েছে। মেয়েদের বেলায় সবচেয়ে শক্তিশালী যে প্রভাব, সেটা হলো প্রেমের প্রভাব। তুমি হয়তো শুনেছ, লোকটা অসাধারণ সুদর্শন, অত্যন্ত আকর্ষণীয় তার আচার আচরণ, শান্ত কণ্ঠস্বর, আর সেই রোম্যান্স ও রহস্যের একটা পরিমণ্ডল, মেয়েদের কাছে যার মূল্য অনেকখানি। শোনা যায় নারী মানেই তার করুণা প্রার্থী, আর সেই সুযোগ সে পুরোপুরি গ্রহণ করে। কিন্তু মিস ভায়োলেটের মতো একজন মহিলার সঙ্গে ওরকম একজন লোকের সাক্ষাৎ ঘটল কি করে? ঘটেছিল ভূমধ্য সাগরে একটি জলযাত্রার সময়। দলের নির্বাচিত সদস্যরা সকলেই যে যার ভাড়া দিয়েছিল। প্রথমে উদ্যোক্তারা ব্যারনের আসল রূপ বুঝতে পারেনি। যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে। শয়তানটা মহিলার সঙ্গে ভিড়ে গেল এবং তার ফলে তার হৃদয় সম্পূর্ণ জয় করে নিল। মহিলাটি তাকে ভালোবাসে বললে কিছুই বলা হয় না। সে বোকার মতো লোকটার পিছন পিছন ঘুরে। লোকটা তার মনকে সম্পূর্ণ আয়ত্ত করে নিয়েছে, যেন তার বাইরের জগৎটা কিছুই নেই। তার বিরুদ্ধে একটি কথাও মহিলাটি শুনতে চায় না। তার এই পাগলামি দূর করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সবই বিফলে গেছে। মোট কথা, পরের মাসে সেই লোকটিকে বিয়ে করছে। সে সাবালিকা, তার ইচ্ছা শক্তি লোহার থেকেও কঠিন। কাজেই তাকে কি বাধা দেওয়া যাবে? অস্ট্রিয়ার ঘটনা সে জানে। শয়তানটা তার অতীত জীবনের প্রতিটি জঘন্য কুৎসার কথাই তাকে বলেছে, কিন্তু এমন ভাবে বলেছে যে নিজেকে একটি নির্দোষ শহীদ রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মহিলা সবসময় তার কথাই বিশ্বাস করে, অন্য কারো কথাই শোনে না। স্যার ডেমারি, আপনি তো নিজের অন্যমনস্কতায় আপনার মক্কেলের নামটাই বলে ফেললেন। তিনি তো জেনারেল দ্য মার্ভিল। স্যার ডেমারি চেয়ারের মধ্যেই একটু নড়ে চড়ে বসলেন। মিস্টার হোমস, সে কথা বলে তোমাকে আমি ঠকাতে পারতাম, কিন্তু সেটা ঠিক হতো না। দ্য মার্ভিল একেবারেই ভেঙে পড়েছেন। সেই শক্ত সমর্থ সৈনিকটি একেবারে জর্জরিত হয়ে পড়েছেন। যে ধীর স্থির শান্ত চিন্তা শক্তি তিনি যুদ্ধক্ষেত্রে হারাননি, এখন তিনি সেটাও হারিয়ে একজন হতবুদ্ধি মানুষে পরিণত হয়েছেন। জেনারেলের সঙ্গে তার অনেক দিনের ঘনিষ্ঠতা। এই যুবতী যখন ছোট ফ্রক পরে বেড়াত, তখন থেকে লোকটি তাকে বাবার মতোই স্নেহ করেন। কোন রকম প্রতিবাদ না করে এই ঘটনা চুপচাপ ঘটতে দিতে তিনি রাজি নন। আপনার সঙ্গে পরামর্শের প্রস্তাব তিনি দিয়েছেন, তবে একটি শর্ত রেখেছেন যে ব্যক্তিগতভাবে তাকে এই ব্যাপারে জড়ানো চলবে না। মিস্টার হোমস, আমাকে অনুসরণ করে আমার মক্কেলকে খুঁজে বার করার ক্ষমতা যে তোমার আছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি সেটা করো না। তার গোপনীয়তা প্রকাশ করো না। হোমস অদ্ভুতভাবে হেসে উঠল। মনে হচ্ছে সেটুকু কথা আপনাকে অনায়াসেই বলে দিতে পারি। সেই সঙ্গে বলি, আপনার সমস্যাটা আমার আগ্রহ তৈরি করেছে। এ ব্যাপারে মনোযোগ দিতে আমি রাজি, কিন্তু ঘটনা হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? কার্লটন ক্লাবে খোঁজ করলেই পাবে। জরুরি প্রয়োজন হলে টেলিফোন করবে XX31-এ। সেটা লিখে নিয়ে নোটপ্যাডটা হাঁটুর উপর খোলা রেখেই হোমস বসে বসে হাসতে লাগলো। অলরাইট, এবার ব্যারনের বর্তমান অ্যাড্রেসটা দয়া করে বলুন। কিংস্টনের কাছে ফার্নান লজ। বাড়িটা মস্ত বড়। কালোবাজারে কতগুলো লেনদেনে ভাগ্য খুলে যাওয়ায় সে এখন বেশ ধনী মানুষ, আর তার ফলেই স্বাভাবিকভাবেই সে আরো বিপজ্জনক প্রতিপক্ষ হয়ে উঠেছে। আচ্ছা, আগে যা বলেছেন তা ছাড়া লোকটি সম্পর্কে আর কোনো খবর দিতে পারেন কি? লোকটার স্বভাব ব্যয়বহুল, খুব ঘোড়ার ভক্ত। হার্লিংহামে কিছুদিন পোলো খেলেছিল,
কিন্তু প্রাগের ব্যাপারটা লোক জানাজানি হয়ে যাওয়ায় ছেড়ে দিতে বাধ্য হয়। বই আর ছবি সংগ্রহের নেশা আছে, লোকটির শিল্পের প্রতি একটা শ্রদ্ধা আছে। আমার ধারণা চীনের বাসনের একজন প্রকৃত বিশেষজ্ঞ হিসেবে তার অনেক নামডাক আছে। এ বিষয়ের উপর একখানা বইও লিখেছেন তিনি। আই সি, একটি জটিল চরিত্র। অবশ্য সব বড় বড় অপরাধীদেরই এই গুণটা থাকে। আমার পুরনো বন্ধু চার্লি, সে ছিল বেহালায় পারদর্শী। ওয়েন রাইটও সামান্য শিল্পী ছিলেন না। আরো অনেকের কথাই বলা যায়। যাই হোক, স্যার জেমস, আপনার মক্কেলকে বলবেন আমি ব্যারন গ্রোনারের উপর নজর রাখছি। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না। অবশ্য আমার নিজস্ব কিছু সংবাদ সূত্র রয়েছে, তাই জোর দিয়ে বলতে পারি ব্যাপারটাকে নতুন করে শুরু করার মতো কিছু সূত্র আমরা নিশ্চয়ই পেয়ে যাব। স্যার ডেমারি চলে যাওয়ার পর হোমস অনেকক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে রইল। আমার মনে হলো আমি যে সেখানে উপস্থিত এ কথা সে বেমালুম ভুলে গেছে। অবশেষে হঠাৎ সে যেন আবার বাস্তবে ফিরে এলো। ওয়াটসন, কিছু বলবে? আমার মনে হচ্ছে তুমি একবার মহিলাটির সঙ্গে দেখা করো। মাই ডিয়ার ওয়াটসন, তার ভেঙে পড়া বৃদ্ধ বাবাই যদি তার মত ফেরাতে না পারেন, তাহলে আমি একজন অপরিচিত মানুষ তার কাছে গিয়ে কি করব? অবশ্য আর সমস্ত চেষ্টা যদি বৃথা যায়, তাহলে ওই চেষ্টাটা নিশ্চয়ই একবার করব। কিন্তু আমার ইচ্ছে অন্য দিক থেকে কাজটা আরম্ভ করার। এই যেমন ধরো শিনোয়েল জনসন, এই লোকটি এখন আমাদের সাহায্য করতে পারে। লেটস সি। এইসব ঘটনার মধ্যে আমার শিনোয়েল জনসনের ব্যাপারে বলার সুযোগ হয়নি, কারণ আমার বন্ধুর কর্মজীবনে শেষ দিকের কথা আমি বড় একটা লিখিনি। এই শতাব্দীর প্রথম দিকে সে একজন দামি সহকারী হয়ে উঠেছিল। দুঃখের সঙ্গে বলছি যে প্রথমে সে একটি সাংঘাতিক খারাপ লোক হিসেবেই নাম করেছিল এবং পারখাস্টে দুবার জেলও খেটেছিল। শেষ পর্যন্ত তার অনুশোচনা হয়। হোমসের সঙ্গে যোগ দিয়ে লন্ডনের বিস্তর অপরাধ জগতে হোমসের প্রতিনিধি হিসেবে কাজ করতে থাকে এবং এমন সব সংবাদ জোগাড় করে যা খুবই কাজে লাগে। জনসন যদি পুলিশের টিকটিকির কাজ করত, তাহলে সে অনেকদিন আগেই ধরা পড়ে যেত। কিন্তু যেহেতু সে সেই সবকিছুই কাজ করত যেগুলো সরাসরি আদালত পর্যন্ত পৌঁছত না, তাই তার সঙ্গীরা তার কাজকর্মের হদিশ করতে পারত না। দুবার জেলখানার ছাপ লাগার বদনামে শহরের সব নাইট ক্লাবে, সস্তার হোটেলে ও জুয়ার আড্ডায় ছিল তার অবাধ যাতায়াত। দ্রুত পর্যবেক্ষণ শক্তি ও সক্রিয় স্মৃতিশক্তির জন্য সে একজন খুব তাড়াতাড়ি আদর্শ সংবাদ সংগ্রহকারী হয়ে ওঠে। শার্লক তার কথাই বলল। পেশাগত কাজকর্মে কিছুদিন ব্যস্ত হয়ে পড়ায় বন্ধুর পরবর্তী কাজকর্মগুলোর উপর আমার ঠিক নজর রাখা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু একদিন সন্ধ্যায় সিমসনে আমরা দেখা করলাম। সেখানে সামনের জানলায় একটা ছোট্ট টেবিলে বসে নিচের স্ট্যান্ডের জলস্রোতের দিকে তাকিয়ে কিছু কিছু ঘটনার বিবরণ সে আমাকে বলল। আপাতত জনসন শিকার খুঁজে বেড়াচ্ছে। কালো জগতের অন্ধকার অলিগলি থেকে কিছু না কিছু আবর্জনা সে তুলে আনতে পারবে ওয়াটসন। আর সেই অপরাধের কালো শিকড়গুলোর মধ্যেই ওই লোকটার গোপন তথ্যের সন্ধান করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যা কিছু জানা গেছে, মহিলাটি তো তাতে কানই দিচ্ছে। সেদিক থেকে ভাবলে তোমার নতুন কোনো খোঁজ তার মন ঘোরাবে কি করে? নারী হৃদয় পুরুষের কাছে এক দুর্জয় রহস্য। খুনের অপরাধ ক্ষমা করা যেতে পারে, আবার তার ব্যাখ্যাও পাওয়া যেতে পারে, অথচ অনেক সময় নাজেহালও করে তুলতে পারে। ব্যারন আমাকে বলেছে। সে তোমাকে বলেছে? ও, আমার প্ল্যানটাই তো তোমাকে বলা হয়নি। দেখো ওয়াটসন, আমি যাকে খুঁজছি তার মুখোমুখি হতেই ভালোবাসি। নিজের চোখে দেখে তার হদিশ আমি নিতে চাই। তা জনসনকে যথাযথ নির্দেশ দিয়ে একটা গাড়ি নিয়ে আমি নিজে গিয়েছিলাম কিংস্টোনে। আর সেখানে ব্যারনকে বেশ খোশমেজাজি পেয়েছিলাম। সে তোমাকে চিনতে পেরেছিল? তার তো অসুবিধে হওয়ার কথা নয় ওয়াটসন। আমার কার্ডটাই তো তাকে পাঠিয়েছিলাম। চমৎকার প্রতিদ্বন্দ্বী সে, বরফের মতো ঠান্ডা, মসৃণ। তোমার কোন সাধারণ ভদ্র সহকারীর মতোই শান্ত, কিন্তু গোখরুর সাপের মতো বিষাক্ত ওয়াটসন। একজন সত্যিকারের অপরাধের রাজা হিসেবেই সে নিজেকে গড়ে তুলেছে। মুখের মধ্যে বিকেলের চায়ের নিমন্ত্রণ জানানোর সম্ভ্রম রেখে মনের মধ্যে জমা করে রেখেছে কবরের মতো গভীর নিষ্ঠুরতা। সত্যি ব্যারন অ্যাডলবার্ট গ্রুনারের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়, আমি আনন্দিত ওয়াটসন। তুমি তো বললে সে খোশমেজাজে ছিল। ইঁদুরের সন্ধান পেলে বেড়াল যে খুশিতে ঘুরঘুর করবেই। কারো কারো খোশমেজাজ সাধারণ মানুষের হিংসার চেয়েও মারাত্মক ওয়াটসন। তার অভ্যর্থনাটাই বৈশিষ্ট্যপূর্ণ। সে বলল, মিস্টার হোম, আমি জানতাম মিস্টার হোমস, আগে হোক বা পরে আপনার সাথে আমার দেখাটা হবেই। নিশ্চয়ই তার মেয়ে ভায়োলেটের সঙ্গে আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই জেনারেল দ্য মার্ভেল আপনাকে কাজে লাগিয়েছে, তাই তো? আমি সম্মতি জানালাম। দেখুন মিস্টার হোমস, এতে আপনার সুনামটাই, এই ব্যাপারে আপনি সফলও হতে পারেন। বিপদের কথা নাই বা বললাম, সব চেষ্টাও আপনার বৃথাই হবে। জোর দিয়ে এই কথাটা বলছি।
যত তাড়াতাড়ি সম্ভব হাত গুটিয়ে। স্ট্রেঞ্জ, ঠিক এই পরামর্শটাই আমি আপনাকে দিতে চেয়েছিলাম। মিস্টার ব্যারন, আপনার বুদ্ধির প্রতি আমার শ্রদ্ধা রইল, আর আপনার ব্যক্তিত্বের প্রতি যেটুকু আভাস পেয়েছি তাতে আমার শ্রদ্ধা একটু কমেনি। আপনাকে পরিষ্কারভাবেই সব কথা বলছি। আপনার অতীতকে খুঁড়ে তুলে এনে অকারণে আপনাকে অস্বস্তিতে ফেলতে কেউ চায় না। সেবার তো অনেকদিন আগেই চুকে গেছে। এখন আপনি শান্ত নদীতে পাল তুলে দিয়েছেন, কিন্তু যদি ওই বিয়ের ব্যাপারে আপনি জোরাজুরি করেন তাহলে এমন একদল শক্তিমান শত্রু আপনি সৃষ্টি করবেন যারা আপনাকে ইংল্যান্ড ছাড়া না করে ছাড়বে না। এখন প্রশ্ন হচ্ছে, সেরকম খেলা খেলে লাভটা কি? বরং ওই মহিলাকে ছেড়ে দিলেই আপনি বুদ্ধিমানের কাজ করবেন। আপনার অতীতের ঘটনাগুলো তার নজরে আনলে সেটা আপনার পক্ষে খুব একটা সুখদায়ক বোধহয় হবে না। ব্যারনের নাকের নিচে ছোট্ট একটা মোম লাগানো গোঁফ আছে ওয়াটসন, বুঝলে? দেখতে অনেকটা ওই পতঙ্গের হুইয়ের মতো। আমার কথাগুলো শুনতে শুনতে তার সেই গোঁফ খুশিতে নেচে উঠল। শেষে সে মুচকি হেসে বলল, মিস্টার হোমস, আমার এই খুশি খুশি ভাবের জন্য ক্ষমা করুন, কিন্তু হাতে কোনো তাস না নিয়ে আপনি খেলায় নেমেছেন দেখে সত্যি আমার খুব হাসি পাচ্ছে। এই কাজটা আর কেউ এর থেকে ভালোভাবে করতে পারতো বলে আমি মনে করি না, কিন্তু তাও ব্যাপারটা করুন তো বটে। একটাও রঙের তাস আপনার হাতে যা আছে তা একই। সেটা সম্পূর্ণ আপনার ধারণা। সেটা আমার জানা মিস্টার হোমস, আপনাকে বুঝিয়ে বল, কারণ আমার হাতটা এত বড় আপনাকে দেখাতে কোনো অসুবিধা। মহিলাটির মন সম্পূর্ণ জয় করার সৌভাগ্য আমার হয়েছে। আমার অতীত জীবনের সম্পূর্ণ অপ্রিয় ঘটনাগুলি জানার পরেও সে আমার প্রতি বিশ্বাস রেখেছে। তাকে আরো বলেছি কিছু খারাপ ও ষড়যন্ত্রকারী লোক তার কাছে গিয়ে আমার নামে এইসব বলবে। সেই খারাপ ও ষড়যন্ত্রকারী লোকটি যে আপনি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার সাথে কিরকম ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিয়েছি। মিস্টার হোমস, পাখির বুলি শেখানো নিশ্চয়ই আপনি শুনেছেন, কাজেই তার ফলাফলটাও নিজেই দেখতে পাবেন। কারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন রকম খারাপ বোকামি ছাড়াই তার এই বশে আনার শক্তিকে কাজে লাগায়। কাজেই সে আপনার জন্য তৈরি হয়েই আছে, আর আপনার সঙ্গে এসে যে দেখা করবে সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কারণ একটা ছোট্ট ব্যাপার ছাড়া আর সব ব্যাপারেই বাবার ইচ্ছেকে সে গুরুত্ব দেবে। দেখো ওয়াটসন, এরপর আর কিছুই বলার ছিল না, তাই যতটা সম্ভব হতাশ হয়েই তার কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু দরজার হাতলে হাত দিতেই সে আমাকে থামিয়ে দিল। ও হ্যাঁ, ভালো কথা মিস্টার হোমস, ফরাসি গুপ্তচর লেপ্রকে আপনি চেনেন নাকি? হ্যাঁ, চিনি। তার কি হয়েছিল জানেন তো? শুনেছি কিছু লোক তাকে পিটিয়ে সারা জীবনের মতো পঙ্গু করে দিয়েছে। ঠিক শুনেছেন মিস্টার হোমস, যোগাযোগটা খুবই অদ্ভুত। সে মাত্র 1 সপ্তাহ আগেই আমার ব্যাপারে নাক গলাতে এসেছে। এই কাজ করবেন না মিস্টার হোমস, এই কাজের ফল ভালো হয় না। অনেকেই সেটা বুঝে গেছে। আমার শেষ কথা এটাই, আপনি আপনার পথে হাঁটুন, আমাকে আমার পথে চলতে দিন। গুড বাই মিস্টার হোমস। সবই তো শুনলে ওয়াটসন, এখনো পর্যন্ত সবকিছুই তোমাকে জানালাম। এবার লোকটাকে বিপজ্জনক বলে মনে হচ্ছে? ভয়ানক বিপজ্জনক। বকবক করা ক্রিমিনালদের নিয়ে আমি কম ভাবি। সেই প্রকৃতির অপরাধী যারা ভাবে বেশি, বলে কম। তোমাকে কি কেসটা সমাধান করতেই হবে? সে মেয়েটিকে বিয়ে করলে সত্যি কি কিছু যায় আসে? দেখো, সে যে তার নিজের আগের স্ত্রীকে খুন করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ওয়াটসন, আর সে কথা ভাবলে বলতেই হবে অনেকখানি আসে যায়। তাছাড়া এই মক্কেল, যাক সে আলোচনা আপাতত থাক। কফিটা বরং শেষ করে আমার সঙ্গে বাড়ি চলো, কারণ সেখানে সিনোভেল তার বক্তব্য নিয়ে অপেক্ষায় থাকবে। সত্যি সত্যি তার দেখা পেলাম। বিশাল চেহারা, কর্কশ লাল মুখ, দাঁত ভর্তি, ভেতরের একটি অত্যন্ত ধূর্ত মনের প্রকাশ দুটো কালো চোখে স্পষ্ট। দেখলেই মনে হয় সে তার নিজের রাজ্যের একেবারে গভীরে প্রবেশ করেছিল। তার পাশেই বসেছিল একটি অ্যাসিডে পুড়ে যাওয়া মুখের তরুণী, বিবর্ণ তীক্ষ্ণ মুখের ভাব এবং সুদর্শনা হলেও পাপের দাগে এতই জর্জরিত যে অতীতের ভয়ঙ্কর দিনগুলো তার উপর যে বিশ্রী প্রভাব ফেলে গেছে সেটা যেন স্পষ্ট পড়তে পারা যায়। তার পরিচয় দিতে গিয়ে নিজের মোটা হাতটা তার দিকে ইঙ্গিত করে সিনোয়েল বলল, এই হলো মিস কিটি উইন্টার। এর কাছে যা খবর আছে না, আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার হোমস। যাক ও নিজেই বলুন। মিস্টার হোমস, আপনার চিঠি পাওয়ার 1 ঘন্টার মধ্যেই আমি পাকড়াও করি ওকে। আমাকে পাও তো সোজা। জনসন তো ঠিকানা জানেই। জনসন, তুমি আর আমি তো পুরনো বন্ধু, আর এই জগতে ন্যায় বিচার বলে যদি কিছু থাকে তাহলে তো নরকে আমাদের চাইতেও নিচের তলায় আরো একজনের থাকা উচিত।
আর তাকেই তো আপনি খুঁজছেন মিস্টার হোমস। তোমাদের ইঙ্গিত আমি বুঝতে পারছি মিস উইন্টার, আর তোমাদের উদ্দেশ্য। সে যেখানে থাকার যোগ্য সেখানে পাঠানোর কাজে যদি আমরা কোনো রকম সাহায্য করতে পারি তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সত্য পরিচয় হওয়া মেয়েটি হিংস্র উৎসাহের সাথে কথাটা বলল। তার কঠিন সাদা মুখে ও জলজলে দুটো চোখে যে তীব্র ঘৃণার প্রকাশ ছিল তা কোনো কোনো মেয়ের মধ্যে কখনো কখনো দেখা যায়, তবে পুরুষদের বেলায় কখনোই হয় না বললেই চলে। আমার অতীতকে ঘাটাবেন না মিস্টার হোমস, সেটা এখানেও নেই সেখানেও নেই, কিন্তু আমি আজ যা হয়েছি তার জন্য একমাত্র ব্যারেনি দায়ী। তাকেও যদি টেনে নিচে নামাতে পারতাম। রাগে ও প্রতিশোধের চিন্তায় মেয়েটি পাগলের মতো দুটো হাত মুঠো করে আকাশে ছুড়ল। উফ, যে অন্ধকারে সে আমাকে ছুঁড়ে দিয়েছে তাকেও যদি সেখানে টেনে নামাতে পারতাম। পরিস্থিতিটা এক্স্যাক্টলি কি তুমি জানো? জনসন আমায় সব বলেছে। এবার সে অন্য একটি মেয়ের পিছু নিয়েছে, ও বিয়েও করতে চাইছে। আপনি সেটা বন্ধ করতে চান। দেখুন, এই জানোয়ারটা সম্পর্কে আপনি অনেক কিছু জানেন বলেই হয়তো কোনো বুদ্ধিমতী ভালো মেয়েকে তার সঙ্গে বসবাস করতে দিতে চাইছেন না। হ্যাঁ, কিন্তু সে যে বুদ্ধিটাই হারিয়ে ফেলেছে, সে ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছে যে লোকটা সম্পর্কে কোনো কথাই সে শুনতে চায় না। আচ্ছা, খুনের কথা বলা হয়েছে? হ্যাঁ। কি আশ্চর্য, তার মনের জোর তো কম নয়। সে বলছে এসব মিথ্যে গুজব রটানো হয়েছে। তার সামনে আপনি প্রমাণগুলো তুলে ধরতে পারেননি? সে কাজে তুমি আমাদের সাহায্য করতে পারো। আমি নিজেই কি একটা প্রমাণ নই? তার সামনে গিয়ে যদি আমি বলি আমাকে লোকটা কিভাবে ব্যবহার করেছে। তুমি কি সেটা বলবে? বলবো মানে? কেন বলবো না? তাহলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু তার পাপের কথা প্রায় সবই সে মেয়েটিকে বলেছে এবং মেয়েটি তাকে ক্ষমাও করে দিয়েছে। তাই আমার মনে হয় নতুন করে সে আর বিষয়টি তুলতে চাইবে না। সেটাই সবচেয়ে চিন্তার বিষয়। আমি আপনাকে বলছি সে সব কথা বলেনি। যে হত্যাকাণ্ড নিয়ে এত হইচই হয়েছিল সেটা ছাড়া আরো দুটো খুনের ব্যাপার আমি জানি। মধুর গলায় কারো একটা সম্পর্কে কিছু বলতে বলতে হঠাৎ তারপরেই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলতো 1 মাসের মধ্যে সেই মানুষটি মারা গেছে। কিন্তু কি জানেন, ব্যাপারটা তখন আমার নজরে পড়েনি। সে সময় আমিও যে তাকে ভালোবেসেছিলাম, ভাবতাম সে যা করতো সেটাই ভালো, এই বোকা মেয়েটা এখন যেমন করছে। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবিয়ে তুলেছিল, সত্যি বলছি। কিন্তু তার ওই বিষাক্ত মিথ্যেগুলো আমাকে সব ভুলিয়ে রাখতো। না হলে সেই রাতেই আমি ওকে ছেড়ে দিতাম। ওর কাছে একটা বই আছে, একটা ব্রাউন কালারের লেদারের বই, তালা লাগানো। বইয়ের মোলারটা সোনালি। সে রাতে মনে হয় একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল, না হলে ওই বইটা আমাকে দেখাতো না। বইটা কিসের? বলছি মিস্টার হোমস, মানুষ যেরকম ফড়িং বা প্রজাপতি সংগ্রহ করে ও তেমনি নারী সংগ্রহ করে, আর সেজন্য যথেষ্ট গর্ববোধ করে। সবই ওই বইটিতে রেখে দেয়, নাম, বিবরণ, সবকিছুই। একটা জঘন্য বই, এমন বই যা নর্দমা থেকে উঠে আসা কোনো লোকও সংগ্রহ করতে চাইবে না। হয়তো সে ওই বইটির নাম দিতে পারে আমার ধ্বংস করা আত্মারা। যাই হোক, তাতে কিছু যায় আসে না, কারণ বইটা আপনার কোনো কাজে লাগছে না, আর লাগলেও সেটা আপনি পাবেন না। সেটা আছে কোথায়? এখন সেটা কোথায় আছে আমি কি করে বলবো? 1 বছরের বেশি হলো আমি তাকে ছেড়ে এসেছি। তখন সেটা কোথায় রাখতো সেটা আমি জানি। আচার আচরণে সে খুব শৃঙ্খল এবং পরিচ্ছন্ন, কাজেই হয়তোবা ভেতরে স্টাডিতে পুরনো আলমারির মধ্যে ছোট খোপটার মধ্যেই সেটা আছে। তার বাড়িটা চেনেন কি? হ্যাঁ, তার স্টাডিতে গিয়েছিলাম আমি। গিয়েছেন? বাহ, আজ সকালে কাজ শুরু করলেও আপনি দেখছি খুব একটা পিছিয়ে নেই। ব্যারন দেখছি এবারে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়েছে। বাইরে স্টাডিতে কিছু চাইনিজ বাসনপত্র আছে, জানলার মাঝখানে একটা বড় কাঁচের খুপড়ি, আর তার ডেস্কের পেছন দিকের দরজা দিয়েই ভেতরে স্টাডিতে যাওয়া যায়। সেই ছোট্ট ঘরটাতে সে নিজের কাগজপত্র আর জিনিস রাখে। তার চোর ডাকাতের ভয় নেই? ব্যারন যে ভয় পায় না তার সব থেকে বড় শত্রু এই কথা বলবে না। রাত্রেবেলা একটা চোরের অ্যালার্মও আছে। তাছাড়া চোরের নেওয়ার মতো আছেটাই বা কি। অবশ্য যদি চায়ের বাসনপত্র নিয়ে সরে পড়তে চায় সেটা আলাদা কথা। এতক্ষণ পর জনসন বিশেষজ্ঞদের মতো স্থির গলায় বলল, কোনো লাভ নেই। যে জিনিস গলানো যায় না বা বিক্রি করা যায় না, কোনো চোর তাতে হাত দেবে না। রাইট রাইট মিস উইন্টার, কাল সন্ধে 5টা নাগাদ তুমি যদি এখানে আসো তাহলে আমি ভেবে দেখব ব্যক্তিগতভাবে মহিলাটির সঙ্গে সাক্ষাতের যে প্রস্তাব তুমি দিলে সেটার কোনো ব্যবস্থা করা যায় কিনা। তোমার এই সাহায্যের জন্য আমি খুবই কৃতজ্ঞ। বলার দরকার নেই যে আমার মক্কেল উদারভাবে তোমার পাওনার কথা ভাববে। সেটা কোনো কথাই না মিস্টার হোমস। আমি এখানে টাকার জন্য আসিনি। আমি শুধু দেখতে চাই ওই লোকটা পাকে পড়েছে, আর তার ওই বিষাক্ত মুখের ওপর আমি আমার পাটা চাপিয়ে দিচ্ছি, ব্যাস। তাহলেই আমার পারিশ্রমিক পাওয়া হয়ে যাবে। সেটাই আমার দাবি। যতদিন আপনি তার খোঁজ করবেন, সেটা কাল হোক বা পরশু, আমি সব দিন আপনার পাশে থাকব। আমাকে কোথায় পাবেন সেটা জনসন আপনাকে সব সময় বলে দিতে পারবে। তার পরের দিন সন্ধ্যার আগে
হোমসের সঙ্গে আমার দেখা হয়নি। সে সময় আমরা স্ট্র্যান্ড রেস্তোরাঁয় বসে খাচ্ছি। তার সাক্ষাৎকারের ফল কি হলো তা জিজ্ঞেস করায় সে তার কাঁধ দুটো ঝাঁকালো। তারপর যে কাহিনী সে বলল সেটা সত্যিকারের জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তার কঠোর শুকনো বিবরণকে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। সাক্ষাৎকারের ব্যবস্থা করতে কোনো অসুবিধে হয়নি, কারণ বিয়ের ব্যাপারে বাবার মতামতের বিপক্ষে যাওয়ার প্রায়শ্চিত্ত করার জন্য বাকি ছোট বড় সব কথাই সে শুনে চলছে। জেনারেল ফোনে আমাদের জানালেন যে সব ব্যবস্থা পাকা। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মিস কিটি উইন্টারও নির্দিষ্ট সময়ে উপস্থিত হলো, আর 5:30টার সময় আমাদের গাড়িটা 104 বার্কলে স্কোয়ারে আমাদের পৌঁছে দিল। সেখানেই থাকেন বৃদ্ধ জেনারেল। বাড়িটা লন্ডনের ধূসর রঙের পুরনো দুর্গগুলির মধ্যে। তার পাশে যে কোনো গির্জাকেও সাধারণ বলে মনে হতে পারে। তা চাকর হলুদ পর্দা ঘেরা একটা বড় বসার ঘরে আমাদের নিয়ে গেল। মহিলাটি সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন ওয়াটসন। মেয়েটি স্থির, বিবর্ণ এবং নিজেকে নিয়েই ব্যস্ত। পর্বতের চূড়ার বরফের মতো শান্ত এবং চোখে গভীর দৃষ্টি। ওয়াটসন, তার ছবিটা তোমার কাছে কেমন করে ফুটিয়ে তুলব ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের কাজ মিটে যাওয়ার আগেই হয়তো তোমার সঙ্গে তার একবার দেখা হবে। তখন তোমার সাহিত্যের ভাষা দিয়ে তাকে সাজিয়ে নিও। সে সুন্দর, কিন্তু সে যেন কোনো স্বর্গের অপ্সরাদের অপার্থিব সুন্দরী। মধ্যযুগের মনীষীদের ছবিতে আমরা এই ধরনের মুখ দেখেছি। সুদূর স্বর্গলোকের একটি অধিবাসিনীর ওপর একটা পশু কেমন করে তার হিংস্র থাবা বিস্তার করল, সেটাই আমি ভেবে পাচ্ছি না ওয়াটসন। তুমি হয়তো লক্ষ্য করেছ, বিপরীত ধর্মী মানুষরাই পরস্পরকে আকর্ষণ করে। আধ্যাত্মিক পথের মানুষ আকর্ষণ করে পশুকে, আদিম মানুষ আকর্ষণ করে দেবদূতকে। কিন্তু এতখানি শোচনীয় উদাহরণ তুমি আগে কখনো দেখোনি ওয়াটসন। আমাদের আসার কারণ মহিলাটি আগে থেকেই জানতো। সে শয়তান তার মনকে আমাদের বিরুদ্ধে বিষাক্ত করে তুলতে কোনো খামতি রাখেনি। মনে হলো মিস উইন্টারকে দেখে বরং সে কিছুটা অবাক হয়েছে, কিন্তু এমনভাবে হাত নেড়ে সে আমাদের বসার চেয়ার দুটো দেখিয়ে দিল যেন কোনো মহীয়সী সন্ন্যাসী নারী দুটো তুচ্ছ ভিখিরিকে দয়া করলেন। মাই ডিয়ার ওয়াটসন, তোমার যদি মাথা ফোলার লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলে মিস ভায়োলেটের ওষুধ খেয়ে দেখতে পারো। বরফের বুক ছুঁয়ে ভেসে আসা ঠান্ডা বাতাসের মতো স্বরে মহিলা বললেন, যতটা জানি আমার প্রেমিক ব্যারেনের বিরুদ্ধে আপনি কিছু বলতে এখানে এসেছেন। বাবার অনুরোধে আপনার সঙ্গে আমি দেখা করতে রাজি হয়েছি, তাই আগে থেকেই আপনাকে একটা বিষয় সতর্ক করে দিই। আপনি যাই বলুন না কেন, আমার মনের উপর তার বিন্দু মাত্র প্রভাব পড়বে না। তার জন্য আমার খুব দুঃখ হলো ওয়াটসন। আমার নিজের মেয়ে হলে আমি যেমন করে ভাবতাম তখন আমার মনে ঠিক সেই ভাবনাই দেখা দিল। সাধারণত আমি বেশি কিছু বলি না, আমার সম্বল মস্তিষ্ক, হৃদয় নয়। কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব প্রত্যেক কথায় ততখানি আবেগ করে তাকে আমি অনেক বোঝালাম। যে নারী বিয়ের পরই শুধু তার স্বামীর চরিত্রকে জানতে পারে, যে নারীকে স্বামীর রক্তাক্ত হাত এবং কামাশক্ত ঠোঁটের কাছে আত্মসমর্পণ করতে হয়, তার ভয়াবহ অবস্থার ছবি আমি তার সামনে তুলে ধরলাম ওয়াটসন। সেই অবস্থার লজ্জা, ভয়, যন্ত্রণা, অসহায়তা কিছুই বাদ দিলাম না। তো আমার তরফের এত সব আবেগের কথা শুনেও তার শুভ্র ফর্সা গালে এতটুকু আবেগের রং বা তার শান্ত চোখ দুটোতে এতটুকু আবেগের ঝলকানি দেখা দিল না ওয়াটসন। সেই শয়তানটার মন বশ করার যে কথা বলেছিল সেই কথাটা আমার মনে পড়ে গেল। তাকে দেখে সত্যিই মনে হলো সে যেন কোনো আবেগ উচ্ছ্বাসিত স্বপ্নের মধ্যে পৃথিবীর থেকে অনেক দূরে কোথাও বাস করছে, অথচ তার উত্তরগুলোর মধ্যে কোনো রকম অস্পষ্টতা ছিল না। মিস্টার হোমস, আপনার সব কথাই আমি ধৈর্য ধরে শুনলাম, কিন্তু আমার মনের ওপর তার প্রভাব ঠিক যেমনটি বলেছিলাম তাই হয়েছে। আমি জানি আমার হবু স্বামী প্রাক্তন জীবনে অনেক বিপদের সম্মুখীন হয়েছে। সেই সময় বহু খারাপ ও নিন্দা শিকার থেকে হতে হয়েছে। অনেকেই সেসব খারাপ কথা আমাকে শুনিয়েছেন। আপনি সকলের শেষে এসেছেন। হয়তো আপনি আমার ভালোই চান। কাজে ব্যারেনের বিরুদ্ধে যেমন কাজে নেমেছেন, তেমনি টাকা পেলে হয়তো তার পক্ষ নিয়েও কাজ করতে রাজি হতেন। কিন্তু সে যাই হোক, আমি আপনাকে শেষবারের মতো বুঝিয়ে দিতে চাই, আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। আর তাই সমস্ত জগতের মতামতের দাম আমার কাছে জানালার বাইরের ওই পাখিগুলোর কিচিরমিচিরের থেকে বেশি কিছু নয়। তার মহৎ চরিত্রে যদি মুহূর্তের জন্য কোনো পতন ঘটে, তাহলে জানবেন তাকে প্রকৃত মর্যাদায় পুনরায় প্রতিষ্ঠিত করার জন্যই আমার আগমন। আমি ঠিক বুঝতে পারছি না। এই পর্যন্ত বলেই সে আমার সঙ্গিনীর দিকে চোখ ফিরিয়ে বলল,
এই মেয়েটিকে? আমি কিছু বলার আগেই মিস উইন্টার একেবারে ঝড়ের মতো আছড়ে পড়ল। কখনো আগুন এবং বরফের মুখোমুখি সংঘর্ষ যদি দেখে থাকো ওয়াটসন, তাহলে তার উদাহরণ হলো এই দুই নারী। মিস উইন্টার চেয়ার থেকে লাফিয়ে উঠল, রাগে তার সারা মুখ লাল হয়ে উঠল। আমি তোমাকে বলছি আমি কে, তার শেষ রক্ষিতা। যত সব মেয়েদের সে লোভ দেখিয়ে ব্যবহার করেছে আর তারপর আবর্জনা স্তূপে ফেলে দিয়েছে, আমি তাদেরই একজন। তোমাকেও তাই করবে। তোমার বেলায় আবর্জনা স্তূপটা হয়তো হবে কবর, আর সেটাই সবচেয়ে ভালো। বোকা মেয়ে। আমি বলছি, তাকে যদি তুমি বিয়ে করো, সে হবে তোমার মৃত্যুদূত। তোমার হৃদয় ভাঙতে পারে, আবার তোমার ঘাড়ও ভাঙতে পারে। যেভাবেই হোক সে তার কার্যসিদ্ধি করবেই। তোমাকে ভালোবেসে কথাগুলো বলছি সেটা ভেবো না। তুমি বাঁচলে কি মরলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার প্রতি ঘৃণার জন্য বলছি, আঘাতের জন্য এই কথা বলছি। আমার প্রতি সে যে ব্যবহার করেছে তার বদলা নেওয়ার জন্য কথাগুলো বলছি। আমার দিকে ওভাবে তাকিও না সুইটহার্ট। এ পথে পুরোপুরি পা দিলে তোমার অবস্থা আমার থেকেও শোচনীয় হতে পারে। এসব কথা আমি আলোচনা করতে চাই না। শেষবারের মতো বলছি, আমার হবু স্বামীর জীবনের 3টি অধ্যায়ের কথা আমি জানি, আর এও জানি যে তখন কোনো পাপ যদি সে করেও থাকে তাহলে সেজন্য আজ আন্তরিকভাবে অনুতপ্ত। 3টি অধ্যায়? বোকা মেয়ে, তুমি কিচ্ছু জানো না। যখন জানবে তখন আর কিছুই করার থাকবে না, কিচ্ছু না। এই কথা বলে মিস উইন্টার এমন ভাবে সামনের দিকে ছুটে গেল, আমি যদি তার কোমরটা না ধরে ফেলতাম ওয়াটসন, তাহলে সে হয়তো মিস ভায়োলেটের চুলের মুঠি চেপে ধরত। মিস্টার হোমস, দয়া করে এই সাক্ষাৎকার শেষ করুন। বাবার কথা মতোই আপনার সঙ্গে আমি দেখা করেছি, কিন্তু এই মিথ্যে প্রচার শুনতে আমি একদমই বাধ্য নই। টানতে টানতে তাকে দরজার কাছে নিয়ে গেলাম। সে তখন রাগের চোটে বেসামাল হয়ে পড়েছে। যাতে সবার সামনে কোনো রকম হইহল্লা না হয় সেজন্য তাকে ধরে কোনো রকমে গাড়িতে বসিয়ে দিলাম। অবশ্য বাইরে প্রকাশ না করলেও মিস ভায়োলেটের প্রতি আমারও রাগ হয়েছিল ওয়াটসন। আমরা চেষ্টা করছি মেয়েটাকে বাঁচাতে, অথচ তার এমন দুঃসাহস ও নিজেকে নিয়ে স্থিরতা সত্যিই বড় বিরক্তিকর। কাজে বুঝতেই পারছো আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি। স্পষ্টই বোঝা যাচ্ছে যে একটা নতুন পথ খুঁজে বের করতে হবে। এই পরিকল্পনা কোনো কাজে লাগলো না ওয়াটসন। তোমার সঙ্গে অবশ্য যোগাযোগ রেখেই চলবো, কারণ এ ব্যাপারে তোমারও কিছু করণীয় থাকবে বলে আমার মনে হয়। অবশ্য পরবর্তী চালটা আছে তাদেরই হাতে, আমাদের হাতে নয়। একটু সময় দিতে হবে। তাই হলো। কিছুদিন পর আঘাতটা এলো তাদের দিক থেকেই, বরং বলতে পারি লোকটির আঘাত। কারণ আমি কখনো বিশ্বাস করতে পারি না যে মহিলাটিও তলে তলে এর সঙ্গে জড়িত ছিল। যে পাথরের উপর দাঁড়িয়ে বিজ্ঞাপনটা আমি দেখেছিলাম, সে পাথরটাও আমি দেখিয়ে দিতে পারি। সেটা দেখি আমার বুকের মধ্যে আতঙ্কের একটা যন্ত্রণার ঢেউ খেলে গেল। গ্র্যান্ড হোটেল ও চারিং ক্রসের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে একটি খোঁড়া খবর কাগজের লোক সন্ধ্যাকালীন পেপারগুলো বিক্রি করছিল। আমাদের শেষ দেখা হওয়ার 2 দিন পরের ঘটনা। হলুদের উপর কালো অক্ষরে এই ভয়ঙ্কর সংবাদ শিরোনামটি ছাপা হয়েছে: হত্যার উদ্দেশ্যে শার্লক হোমসের উপর আক্রমণ। মনে হলো কয়েক মুহূর্ত আমি পাথরের মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। তারপরের ঘটনা আবছা মনে পড়ছে। দাম না দিয়েই একটা কাগজ টেনে নিলাম। শেষে একটা ওষুধের দোকানের দরজায় দাঁড়িয়ে সেই মারাত্মক খবরটা পড়লাম। তাতে লেখা ছিল, আমরা দুঃখের সঙ্গে জানতে পারলাম বিখ্যাত প্রাইভেট গোয়েন্দা শার্লক হোমস আজ সকালে মারাত্মক আক্রমণের শিকার হয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছেন। ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি, তবে মনে হয় ঘটনাটি ঘটেছে 12টা নাগাদ ক্যাফে রয়্যালের বাইরে রিজেন্ট স্ট্রিটে। 2 জন লোক লাঠি নিয়ে হোমসকে আক্রমণ করে, তার মাথায় ও শরীরে আঘাত করে। ডাক্তারেরা তার আঘাতকে অত্যন্ত গুরুতর বলে রিপোর্ট দিয়েছেন। তাকে চারিং ক্রস হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসার পর পিড়াপিড়ি করে সেখান থেকে বেকার স্ট্রিটে তার নিজের বাড়িতে ফিরে যান। জানা গেছে তার উপর আক্রমণকারীরা ভদ্রবেশী ছিলেন। জনগণের ভিড়ে তারা ক্যাফে রয়্যালের ভেতর দিয়ে পেছনের গ্লাস হাউস স্ট্রিট ধরে পালিয়ে যায়। যে অপরাধীর দল হোমসের কার্যকলাপ ও বুদ্ধিমত্তার জন্য প্রায়ই রাগ প্রকাশ করে থাকে, আক্রমণকারীরা যে সেই দলেরই সদস্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বলাই বাহুল্য যে খবরটা পড়ার সঙ্গে সঙ্গেই আমি গাড়ি নিয়ে বেকার স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিলাম। বিখ্যাত সার্জন ডক্টর লেজলি ওকশটের ব্রুহাম গাড়িটা মোড়েই দাঁড়িয়েছিল, আর হলঘরেই সার্জনের সাথে দেখা হলো। আপাতত বিপদের কোনো আশঙ্কা নেই। খুলিতে 2টো আঘাত লেগেছে মাত্র, আর ওই কিছু কিছু জায়গায় বেশ ছড়ে গিয়েছে। কয়েকটা সেলাই দিতে হয়েছে, মরফিন ইঞ্জেকশনও দিয়েছি। এখন শুধু দরকার বিশ্রামের। তবে কয়েক মিনিট দেখা করায় অবশ্য বাধা নেই, আপনি যান, তবে বেশিক্ষণ নয় কিন্তু। এইটুকু অনুমতি পেয়েই আমি অন্ধকার করা ঘরটায় ঢুকলাম। আহত ব্যক্তি জেগেই ছিল। মোটা চাপা গলায় আমার নাম ধরে ডাকলো, এসো ওয়াটসন। পর্দাটা 3 ভাগ নামানো ছিল। তার ফাঁক দিয়েই এক ফালি রোদ ঘরে ঢুকে তার ব্যান্ডেজ বাঁধা মাথায় এসে পড়েছে। ব্যান্ডেজের সাদা কাপড়ে রক্তের দাগ ফুটে উঠেছে।
তার পাশে বসে মাথা নিচু করলাম। ঠিক আছে, ঘাবড়াবার তেমন কিছু নেই। দেখে যতটা মনে হচ্ছে ততটা খারাপ কিছু হয়নি। থ্যাঙ্কস টু দ্য অলমাইটি। তুমি তো জানো ওয়াটসন, লাঠি খেলায় আমি ওস্তাদ, তাই তাদের প্রায় সব আঘাত থেকেই মাথাটা বাঁচাতে পেরেছিলাম। তবে দ্বিতীয় লোকটার সঙ্গেই পেরে উঠতে পারিনি, আর সেই মুহূর্তে বিপদটা ঘটে। তোমার জন্য কি করতে পারি হোমস? নিশ্চয়ই সেই হতভাগাটাই ওদের লেলিয়ে দিয়েছিল। তুমি যদি বলো সেখানে গিয়ে তার গায়ের চামড়াটা তুলে নি। মাই ডিয়ার ওয়াটসন, তা হয় না। পুলিশ লোকগুলোকে গ্রেপ্তার না করলে আমরা সেখানে কিছুই করতে পারবো না, কিন্তু তাদের পালানোর ব্যবস্থা আগে থেকেই পাকা করা ছিল, সে বিষয়ে আমি নিশ্চিত। একটু অপেক্ষা করো ওয়াটসন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমার আঘাতের কথাটা বেশ ফলাও করে প্রচার করতে হবে, তাহলেই তারা খবর জানতে তোমার কাছে আসবে। বেশ বাড়িয়ে চাড়িয়ে বলবে কিন্তু, হ্যাঁ বলবে মোটে আর 1 সপ্তাহ বাঁচবো আমি, মাথার গন্ডগোল, অনেক বড় আঘাত হয়েছে, যা ইচ্ছে তাই বলবে, ভয় পেও না, কিচ্ছু হবে না। কিন্তু স্যার ওকশট? সে ঠিক হয়ে যাবে, উনি আমার খারাপ দিকটাই দেখবেন, আমি বুঝে নেব। আর কিছু? হ্যাঁ, জনসনকে বলো মেয়েটাকে সাবধানে রাখতে, ওরা এবার তার পেছনে পড়বে। তারা তো জানে এ ব্যাপারে সেও আমার সঙ্গে রয়েছে। তারা যখন আমার উপর আক্রমণ করতে সাহস করেছে, আমার বিশ্বাস তাকেও ছেড়ে দেবে না। এটা খুবই জরুরি, আর কাজটা আজ রাতেই করে ফেলো ওয়াটসন। এখনই যাচ্ছি। আর কিছু? আপাতত আর কিছু না। আমার পাইপটা একটু দাও, টেবিলে রাখা আছে, আর তামাকের কাগজটাও। ঠিক আছে। আর তুমি রোজ সকালে একবার করে এসো, বসে বসে প্ল্যানিং করা যাবে। সেদিন রাতেই জনসনের সঙ্গে কথা বলে উইন্টারের ব্যবস্থা করলাম। উইন্টারকে নিয়ে সে কোনো নিরিবিলি শহরতলিতে চলে যাবে এবং বিপদ না কাটা পর্যন্ত সেখানেই লুকিয়ে থাকবে। 6 দিন পর্যন্ত জনসাধারণকে জানানো হলো যে হোমস মৃত্যুর দুয়ারে গিয়ে পৌঁছেছে। গুরুতর সংবাদ বুলেটিন প্রকাশ করা হলো, সংবাদপত্রে ভয়াবহ সব সংবাদ পরিবেশন করা হলো। অনবরত সেখানে যাতায়াতের ফলে আমি কিন্তু বুঝতে পারলাম অবস্থা খুব খারাপ কিছু নয়। তার সহনশীলতা, শারীরিক গঠন ও মনের জোর অদ্ভুতভাবে কাজ করলো। সে খুব দ্রুত আরোগ্য লাভ করতে লাগলো। এক এক সময় আমার সন্দেহ হতে লাগলো, যতটা তাড়াতাড়ি সেরে ওঠার ভান সে করছে, ততটা কি সেরে উঠছে? মানুষটার চরিত্রে এমন একটা আত্মগোপনীয়তা আছে যে মাঝে মাঝে বেশ নাটকীয় মনে হয়, এবং তার ঘনিষ্ঠতম বন্ধুও টের পায় না তার মতলবের কথা। একমাত্র সেই লোকই নিরাপদ ষড়যন্ত্রকারী যে একা ষড়যন্ত্র করে। এই প্রবাদের প্রকৃষ্ট উদাহরণ আমার বন্ধু শার্লক হোমস। আমি তার নিকটতম বন্ধু, কিন্তু আমিও জানি আমাদের মধ্যে একটা ফারাক সবসময় বিরাজ করে। 7 দিনের দিন সেলাই কেটে দেওয়া হলো। সেই সঙ্গে সন্ধ্যাকালীন সংবাদপত্রে রোগের বিবরণ প্রকাশিত হলো। সেই একই সংবাদপত্রে আরও একটি খবর প্রকাশিত হয়েছিল। অসুস্থ হোক বা সুস্থ, বন্ধুকে সেটা দেখাতে আমি বাধ্য হলাম। খবরটি সহজ সরল। ব্রিটানিয়া নামের যে জাহাজখানা শুক্রবার লিভারপুল থেকে ছাড়বে, তার যাত্রীদের মধ্যে আছে ব্যারন এলবার্ট গ্রুনার। জেনারেল দ্য মার্ভিলের একমাত্র কন্যা মিস ভায়োলেট দ্য মার্ভিলের সঙ্গে তার আসন্ন বিয়েটা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে কিছু জরুরি আর্থিক কাজকর্ম সেরে ফেলতে তাকে সেখানে যেতে হচ্ছে। ঠান্ডা শান্ত মনোযোগের সঙ্গে হোমস খবরটা শুনল। তার মুখ দেখেই বুঝলাম খবরটা তাকে ভীষণভাবে আঘাত করেছে। শুক্রবার, মাত্র আর 3টে দিন। শয়তানটা নির্ঘাত বিপদ বুঝে সরে পড়ার মতলব করছে, কিন্তু তা হতে দেওয়া যাবে না ওয়াটসন। লর্ড হ্যারির দিব্যে সে যেতে পারবে না। দেখো ওয়াটসন, তোমাকে একটা কাজ করে দিতে হবে। আমি তো কাজে লাগার জন্যই এখানে রয়েছি। তাহলে এখন থেকে 24 ঘন্টা চীনা বাসনপত্রের উপর পড়াশোনা করে কাটিয়ে দাও। সে কিছু বুঝিয়ে বলল না। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। দীর্ঘ অভিজ্ঞতায় তার কথা মতো চলার শিক্ষা আমার হয়েছে। কিন্তু তার ঘর থেকে বেরিয়ে বেকার স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমার মাথায় শুধু ঘুরছিল তার এই অদ্ভুত আদেশ আমি পালন করব কেমন করে। শেষ পর্যন্ত সেন্ট জেমস স্কোয়ারে অবস্থিত লন্ডন লাইব্রেরিতে গিয়ে সেখানকার লাইব্রেরিতে কর্মরত বন্ধু লোম্যাক্সকে সব কথা বললাম এবং একখানা মোটা বই বগলে করে বাসায় ফিরে এলাম। শুনেছি একজন ব্যারিস্টার একটা মামলা ঘটিত ব্যাপারকে এমনভাবে মুখস্থ করে যে সোমবারের একজন বিশেষজ্ঞ সাথীকে সে হেলায় জেরা করতে পারলেও শনিবারের আগেই সে সব কথা বেমালুম ভুলে যায়। আমি অবশ্য চীনামাটির পাত্রের ব্যাপারে নিজেকে একজন বিশেষজ্ঞ বলে দাবি করতে চাই না। তাই সেদিন সন্ধ্যায় সামান্য বিশ্রামের পর সারাটা রাত এবং পরদিন সারাটা সকাল আমি জ্ঞান সঞ্চয় করতে ও কতগুলি নামকে মুখস্থ করেই কাটিয়ে দিলাম। তার ফলে আমি জানলাম বড় বড় শিল্পসজ্জাকারের বৈশিষ্ট্যের কথা, চক্রবর্ত তারিখের রহস্য, হুং ইউর বৈশিষ্ট্য এবং ইয়াংলুর সৌন্দর্যের কথা, এবং সুং ও ইউয়ান আদিম যুগের গৌরবের কথা। পরদিন সন্ধ্যায় এইসব জ্ঞান নিয়ে সুসজ্জিত হয়ে হোমসের ঘরে গিয়ে হাজির হলাম। সে তখন বিছানা ছেড়ে উঠেছে, ব্যান্ডেজ বাঁধা মাথাটা হাতের উপর রেখে তার প্রিয় চেয়ারে বসে আছে। সংবাদপত্রের কথা বিশ্বাস করলে তো বলতে হয় তুমি মরতে চলেছ। সেই ধারণাটা প্রচার করতেই তো আমি চেয়েছি ওয়াটসন। তারপর পড়াশোনা ঠিক মতো করেছো? অন্তত চেষ্টা করেছি। ভালো।
ওই সাবজেক্টের ওপর বেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনা চালাতে পারবে তো? পারবো বলেই তো মনে হয়। হ্যাঁ, তাহলে ম্যান্টেল পিসের ওপর থেকে ওই ছোট্ট বাক্সটা আমাকে দাও। ডালাটা খুলে পূর্বদেশীয় রেশমের সযত্নে মোড়া একটি ছোট্ট জিনিসকে সে তার ভেতর থেকে বের করল। মোড়কটা খুলতেই তার ভেতরে অত্যন্ত সুন্দর গাঢ় নীল রঙের আশ্চর্য রকমের একটা ছোট্ট রেখা বেরিয়ে পড়ল। এটা খুব যত্নের সঙ্গে নাড়াচাড়া করবে ওয়াটসন। এটা মিং বংশের আসল ডিমের খোলার তৈরি বাসন। ওই কারিগরের হাত থেকে এর চেয়ে সুন্দর কিছু সৃষ্টি হয়নি এখনো। এর একটা পুরো সেট রাজার ঐশ্বর্য দিয়েও কেনার মতো। আসলে পেকিং এর রাজপ্রাসাদের বাইরে পুরো সেটটা কোথাও আছে কিনা সন্দেহ। এটা দেখলে যে কোনো শিল্পী রসিকে পাগল হয়ে উঠবে ওয়াটসন। এটা নিয়ে আমি কি করব? শার্লক একটা কার্ড আমার হাতে দিল, তাতে লেখা ডক্টর হিলবার্টন, 369 হাফ মাউন্ট স্ট্রিট। ওয়াটসন, আজ সন্ধ্যের জন্য এটাই তোমার নাম। ব্যারন গ্রুনারের সঙ্গে দেখা করবে তুমি। তার প্রতিদিনের অভ্যেসের কিছু খবর আমি জানি। হয়তো 8:30 নাগাদ তাকে ফাঁকা পেতে পারো। একটা চিঠি মারফত আগে থেকেই তাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছ। সেখানে গিয়ে তুমি বলবে মিং বংশের একটা অপূর্ব চিনেমাটির সেট তুমি তার জন্য এনেছো। তুমি ডাক্তার হিসেবেও নিজের পরিচয় দিতে পারো, কারণ কোন রকম ফাঁকিবাজি না করেই সেই ভূমিকায় তুমি অনেক ভালো অভিনয় করতে পারবে, সেটা আমি জানি। মনে রাখবে, তুমি একজন শিল্প সংগ্রহকারী। এই সেটটা তোমার হাতে এসেছে, এ বিষয়ে ব্যারনের আগ্রহের কথা তুমি শুনেছ, এবং ভালো দাম পেলে এটা বেচতে তোমার আপত্তি নেই। অলরাইট? কত দাম? ভালো প্রশ্ন করেছো ওয়াটসন। নিজের জিনিসের সঠিক দাম না জানলে তুমি নির্ঘাত মার খাবে। এই রেকাবিটা আমাকে স্যার জেমস এনে দিয়েছেন, আর যতদূর জেনেছি তিনি এটা পেয়েছেন তার কোনো মক্কেলের সংগ্রহ থেকে। সারা পৃথিবীতে এর মতো জিনিস আর দ্বিতীয়টি নেই, এ কথাও যদি তুমি বলো তাহলেও বিশেষ কিছু বাড়াবাড়ি হবে না। না, আমি বরং বলতে পারি এই সেটটার দাম কোনো বিশেষজ্ঞকে দিয়ে নির্ধারণ করানো উচিত। ওয়ান্ডারফুল ওয়াটসন, তোমার বুদ্ধি যেন আর ঝলমল করছে। কারিগর, শিল্প, কৃষ্টি, এই সমস্ত কথা বলবে ওয়াটসন। এইগুলোতে ফোকাস করবে, যেন তোমারই জিনিস, এবং সেজন্যই তুমি দামটা বলতে ইতস্তত বোধ করছো এমনই একটা ভাব তুমি দেখাবে ওকে। কিন্তু সে যদি আমার সঙ্গে দেখা না করে? দেখা সে নিশ্চয়ই করবে। সংগ্রহের নেশা তার খুব বেশি মাত্রাতেই আছে। বিশেষত এই সব জিনিসের ব্যাপারে তাকে একজন বিশেষজ্ঞ বলে গণ্য করা হয়ে থাকে। তুমি 1 মিনিট বসো ওয়াটসন, আমি বলছি। চিঠিটা লিখে নাও। কোনো জবাব টবাব দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জানিয়ে দাও তুমি যাচ্ছ এবং কেন যাচ্ছ। একখানি চিঠি লেখা হলো, ছোট্ট, সাজানো এবং শিল্প সংগ্রহকারী কৌতূহল বাড়িয়ে তোলার মতো। একজন পিয়নকে ডেকে যথাসময়ে চিঠিটা পাঠিয়ে দেওয়া হলো। আর সেদিন সন্ধ্যায় সেই অমূল্য রেকাবিটি হাতে নিয়ে এবং ডক্টর হিলবার্টনের কার্ড পকেটে নিয়ে আমি অভিযানে বেরিয়ে পড়লাম। সুন্দর বাড়ি ও বাগান দেখেই বোঝা যায় স্যার জেমস যেমনটি বলেছিলেন ব্যারন গ্রুনার সেই রকম বিত্তবান লোকই বটে। একটা আঁকাবাঁকা লম্বা পথ নানা মূর্তি দিয়ে সাজানো একটি মস্ত বড় শান বাঁধানো চৌকোনা চত্বরে গিয়ে শেষ হয়েছে। পথের দুপাশে তোপ্রায় গাছের সারি। অতীতের কোনো এক সময় দক্ষিণ আফ্রিকার কোনো সোনার খনির সন্ধানকারী এই বাড়িটা তৈরি করেছিল। বাড়িটা নিচু হলেও বেশ লম্বা, কোণে কোণে গম্বুজ বসানো। স্থাপত্য রীতির বিচারে দুঃস্বপ্নের মতো মনে হলেও আকারে ও স্থায়িত্বে বিস্ময়কর। একটি কাজের লোক আমাকে ভেতরে নিয়ে গিয়ে বাড়ির অন্দরমহলের চাকরের কাছে পৌঁছে দিল। সে আমাকে নিয়ে হাজির করল ব্যারনের সামনে। 2 জানলার মাঝখানে অবস্থিত একটা বড় বাক্সের খোলা দিকে সে দাঁড়িয়েছিল। তার চীনামাটি সংগ্রহের জিনিস সেই বাক্সে রাখা ছিল। আমি ঢুকতেই বাদামি ফুলদানি হাতে নিয়ে সে আমার দিকে ঘুরে দাঁড়ালো। বসুন ডক্টর, আমি নিজের সংগ্রহগুলো দেখছিলাম আর ভাবছিলাম নতুন করে কিছু যোগ করার আছে। এই যে 7ম শতাব্দীর ছোট্ট তাং নিদর্শনটি আপনার ভালো লাগে। আমি জোর দিয়ে বলতে পারি এর থেকে সূক্ষ্ম কারুকার্য, বেশি পালিশ আপনি কোথাও দেন। আচ্ছা, যে মিং রেকাবটির কথা আপনি বলেছেন সেটা আপনার সঙ্গে আছে কি? সযত্নে মোড়ক খুলে জিনিসটি তার হাতে দিলাম। অন্ধকার হয়ে আসছিল, তাই নিচের আসনে বসে বাতিটা টেনে নামিয়ে সে জিনিসটি পরীক্ষা করতে বসলো। সেই অবস্থায় হলদে আলোটা তার মুখে এসে পড়ায় তাকে ভালোভাবে দেখার সুযোগ পেলাম। লোকটি সুদর্শন। সারা ইউরোপে তার যে রূপের খ্যাতি সেটা যথার্থ। আকৃতিতে মাঝারি হলেও দেহ গঠন মনোরম ও সুসজ্জিত। মুখখানা বাদামি, অনেকখানি প্রাচ্য দেশীয়দের মতো। বড় বড় কালো জলজলে দুটি চোখে রমণীমোহন আকর্ষণ অগ্রাহ্য করা যায় না। চুল ও গোঁফ কুচকুচে কালো, গোঁফ দুটো ছোট, শেষের দিকটা তীক্ষ্ণ ও সযত্নে মোম দিয়ে পালিশ করা। শুধু সরল সরু ঠোঁট মুখটা ছাড়া দেহের গঠন সুন্দর ও শোভনীয়। সাধারণত কোনো খুনির মুখ নিষ্ঠুর ও কঠোর হয়। গোঁফ দুটো মুখের উপর থেকে সরিয়ে পাকিয়ে রাখার চেষ্টা উচিত হয়নি,
কারণ সেটাই প্রকৃতির বিপদ সংকেত, যেন শিকারকে সতর্ক করে দেওয়ার জন্যই ওটা ওখানে বসানো হয়েছে। তার গলার স্বর আকর্ষণীয়, আচার আচরণে কোনো ভুল ত্রুটি নেই। আমার আন্দাজ তার বয়স 30-এর সামান্য উপরে, কিন্তু পরে জেনেছি তার বয়স 42। Oh, good heaven! Wow! এতক্ষণ মনোযোগ দিয়ে পরীক্ষা করার পর তার মুখ দিয়ে কথা বেরোলো। আপনি বলছেন এরকম 6টা নিয়ে একটা সেট আপনার কাছে আছে। এরকম আশ্চর্য নিদর্শনের কথা আমি আগে শুনিনি কেন, সেটা আমার কাছে আশ্চর্যই লাগছে। ইংল্যান্ডে আর মাত্র একটির কথা আমি জানি, তো সেটা তো বাজারে আসতে পারে না। আচ্ছা ডক্টর হিলবার্টন, যদি আপনাকে জিজ্ঞেস করি এটা আপনি কোথা থেকে পেলেন, সেটা কি আপনার কাছে খুব অশোভনীয় ব্যাপার হবে? সেটা কি খুব দরকারি? জিনিসটা যে আসল সেটা আপনি দেখতেই পাচ্ছেন। আমার দামের ব্যাপারে একজন বিশেষজ্ঞের দ্বারা নির্ধারিত দাম নিতেই আমি রাজি আছি। তার কালো চোখে সন্দেহের একটা দ্রুত ঝিলিক ফুটিয়ে সে বলল, দ্যাটস স্ট্রেঞ্জ। এত দামি জিনিসের লেনদেনের ব্যাপারে লোকে তো দামের ব্যাপারটাই আগে জানতে চায়। জিনিসটা যে খাঁটি সেটা তো নিশ্চিত, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ধরুন সব রকম সম্ভাবনার কথা চিন্তা করতে আমি বাধ্য। পরে যদি দেখা যায় এটা বিক্রি করার কোনো অধিকারই আপনার নেই, তাহলে? সেরকম কোনো দাবির বিরুদ্ধে আমি আপনাকে জামিনদার দেব, আমার ব্যাংকাররাই তার জবাব দেবে। তাহলে তো আবার প্রশ্ন দেখা দেবে যে আপনার গ্যারেন্টারের মূল্য কত। সওদা করা না করা আপনারই। আপনি শিল্পরসিক জেনেই প্রথম প্রস্তাবটা আপনাকে দিয়েছি, না হলে অন্য কোথাও যেতে আমার কোনো অসুবিধে নেই। তা ঠিক, তাও সমস্ত লেনদেনের ব্যাপারটা আমার কাছে কেমন যেন অস্বাভাবিকই মনে হচ্ছে। আচ্ছা, আমি যে শিল্পরসিক সে কথা আপনাকে কে বলেছে? আমি জানি এই বিষয়ের উপর আপনি একখানা বই লিখেছেন। সে বই আপনি পড়েছেন? না। সে কি মশ, এই ব্যাপারটা বুঝে ওঠা আমার পক্ষে আরো শক্ত। আপনি একজন শিল্পরসিক ও সংগ্রহকারী, আপনার সংগ্রহে এমন একটা দামি জিনিস রয়েছে, অথচ যে বই পড়লে আপনার জিনিসের প্রকৃত মর্ম মূল্য আপনি জানতে পারতেন, সেই একমাত্র বইটা আপনি উল্টেও দেখেননি। এটা কিরকম ব্যাপার বলুন তো? আমি খুব ব্যস্ত মানুষ, আমি একজন ডাক্তার। ডক্টর, এটা কোনো জবাব হলো না। কোনো মানুষ নেশা করলে যতই কাজ থাক সে সেটার পেছনে লেগে থাকবেই। চিঠিতেই আপনি লিখেছেন যে আপনি একজন শিল্পরুষ। কাজ পরীক্ষা করে দেখার জন্য কয়েকটা প্রশ্ন আপনাকে করতে পারি কি? দেখুন যদি আপনি সত্যি ডক্টর হন, আপনাকে এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে ঘটনাটা ধীরে ধীরে আমার কাছে বেশ সন্দেহজনক হয়ে উঠে। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, সম্রাট সমু সম্পর্কে আপনি কি জানেন, এবং নারার নিকটবর্তী সোসোইনের সঙ্গে তার সম্পর্কটাই বা? সে কি, এতে ঘাবড়ে গেলেন? আচ্ছা, তাহলে উত্তরের বংশ এবং চীনামাটির ইতিহাসে তার স্থান সম্পর্কে কিছু বলুন। রাগের অভিনয় করে আমি চেয়ার থেকে লাফিয়ে উঠলাম। এটা অসহ্য। আমি এখানে এসেছি আপনার একটা উপকার করতে, স্কুলের ছাত্রের মতো পরীক্ষা দিতে আসিনি। হতে পারে এই বিষয়ে আমার জ্ঞান আপনার থেকে কম, কিন্তু যেরকম আপত্তিকর ভাবে আপনি প্রশ্নগুলো আমাকে করছেন তাতে কোনো জবাবই আমি দেব না। সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ থেকে সেই বিষণ্ণ জলজলে ভাব মুছে গেল, যেন তার দুটো চোখ উত্তেজনায় জলজল করছে। দুটো নিষ্ঠুর ঠোঁটের ফাঁকে দাঁতগুলো ঝকমক করে উঠল। আসল খেলা কি বলুন তো? আপনি একজন হোমসেরই কোনো লোক আমার সঙ্গে কোনো চালাকি করতে এসেছে। শুনেছি লোকটা মরতে বসেছে, তাই তার সাকরেতকে পাঠিয়েছে আমার উপর নজর রাখ। বিনা অনুমতিতে আপনি এখানে ঢুকেছেন, কিন্তু ঈশ্বর জানে ডক্টর, এখানে ঢোকা যতটা সহজ, বেরিয়ে যাওয়া তত সোজা নয়। সে লাফিয়ে উঠে দাঁড়াতেই আমি কয়েক পা পিছিয়ে গেলাম। লোকটি তখন রাগে দিশেহারা, তাই তার দিক থেকে আক্রমণের জন্য আমি তৈরি হলাম। হয়তো প্রথম থেকেই সে আমাকে সন্দেহ করেছিল। নিশ্চয়ই এই জেরার সময় আসল সত্যিটা তার কাছে ধরা পড়ে যায়, কিন্তু তাকে ঠেকাতে পারবো এমনটা আশা করাও আমার পক্ষে হয়নি। পাশে একটা ড্রয়ারে সে হাত দিয়ে তাড়াতাড়ি একটু হাতড়াতে লাগলো। সেই সময় সে যেন কিছু শুনবে, কারণ সে কান পেতে দাঁড়িয়ে পড়ল। কে? ব্যারন চেঁচাতে চেঁচাতে তার পেছনের ঘরের দিকে ছুটে গেল। দুপা এগিয়ে আমি সোজা দরজার কাছটায় পৌঁছে গেলাম। ভেতরে যা দেখলাম তার একটা স্পষ্ট পরিষ্কার ছবি আমার মনে সব দিনের জন্য আঁকা থাকবে। বাগানের থেকে জানলাটা হাট করে খোলা, তারই পাশে রক্তাক্ত ব্যান্ডেজ বাঁধা মাথায় ফ্যাকাশে মুখটা নিচু করে একটা ভয়ঙ্কর ভূতের মতো দাঁড়িয়ে আছে স্বয়ং শার্লক হোমস।
পর মুহূর্তেই জানলার ফাঁক দিয়ে সে ছুটে গেল বাইরের লরির লতার চোখে। আমি তার শরীরের শব্দ শুনতে পেলাম। কে ওখানে? রাগে গর্জে উঠে বাড়ির মালিক খোলা জানলার ছুটে গেল। আর ঠিক তখনই মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেল। তবু আমি অস্পষ্ট দেখতে পেলাম একটা হাত, মেয়ে মানুষের হাত পাতার ভেতর থেকে বেরিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে ব্যারনও ভয়ঙ্কর চিৎকার করে উঠল। সেই চিৎকার সারা জীবন আমার মনে থাকবে। দুই হাতে মুখটা চেপে ধরে সারা ঘরে ঘুরে ঘুরে সে ভীষণ ভাবে দেওয়ালে মাথা টুকতে লাগলো। তারপর কার্পেটের উপর পড়ে যন্ত্রণায় ঘুম করে গড়াগড়ি খেতে লাগলো। আর্তনাদের পর আর্তনাদ, সারা বাড়ি সেই চিৎকারে প্রতিধ্বনিত হতে লাগলো। পাশের টেবিল থেকে একটা কাঁচের জলের পাত্র নিয়ে তার সাহায্যের জন্য ছুটে গেল। ঠিক সেই সময় বাড়ির চাকররা ছুটে এলো। আমার মনে আছে ব্যারনের পাশে হাঁটু দিয়ে বসে তার বিভৎস তুলে ধরতেই একজন চাবর অজ্ঞান হয়ে পড়ল। তীব্র অ্যাসিডে তার সারা মুখটা পুড়ে গেছে। কান ও থুতনির কাছ থেকে তখনও অ্যাসিড গড়িয়ে পড়ছে। তার চোখ এরই মধ্যে সাদা হয়ে চকচক করছে, অন্য চোখটা লাল হয়ে ফুলে উঠেছে। মাত্র কয়েক মিনিট আগে যে মুখের আমি এত প্রশংসা করেছি, সেই মুখটা দেখে মনে হলো যেন একখানা সুন্দর ছবির উপর শিল্পী একটা ভেজা পচা স্পঞ্জ বুলিয়ে দিয়েছে। সারা মুখটা অস্পষ্ট, বিবর্ণ, অমানসিক ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কম কথার মধ্যে আমি অ্যাসিড অ্যাটাকের মূল ব্যাপারটা চাকরদের বুঝিয়ে বললাম। কেউ জানলা টপকে গেল, অন্যরা বাগানের দিকে ছুটে গেল। বাইরে তখন অন্ধকার, বৃষ্টি শুরু হয়ে গেছে। চিৎকার করতে করতে ব্যারন বারবার প্রতিশোধের জন্য সেই মেয়েটিকে ধিক্কার দিতে লাগলো। আমি জানি এসে বজ্জাত মেয়ে ছেলে কিটি উইন্টার। I will see you, কিটি উইন্টার। কি শয়তান মেয়ে ছেলে। এর ফল তাকে পেতে হবে। হায় ঈশ্বর, এর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। হায় ঈশ্বর। তার মুখটা তেল দিয়ে ধুয়ে দিলাম, পোড়া জায়গাগুলোতে তুলো চেপে দিলাম, মরফিন ইঞ্জেকশনও দিলাম। আকস্মিক আঘাতে তার মন থেকে আমার প্রতি সব সন্দেহ দূর হয়ে গেল। এমন ভাবে সে আমার হাতগুলো চেপে ধরলো যেন আমার দিকে একদৃষ্টে চেয়ে থাকা ওই দুটো মরা মাছের মতো চোখকে সারিয়ে তোলার ক্ষমতা আমার আছে। যে বাপ তার জীবনে এই বিভৎস ভয়ঙ্কর পরিণতি এনেছে, তা যদি না জানতাম তাহলে হয়তো তাকে দেখে আমিও কেঁদে ফেলতাম। জ্বলন্ত হাত দিয়ে যেভাবে সে আমাকে চেপে ধরেছিল সেটা আমার মোটেই ভালো লাগছিল না। যখন তার পারিবারিক চিকিৎসক একজন বিশেষজ্ঞকে নিয়ে হাজির হলো, তখন আমি দায়িত্ব থেকে ছাড়া পেলাম। একজন পুলিশ ইন্সপেক্টর হাজির হলো, তাকে আমার আসন কার্ডটা দিলাম। সেটা না দিলেই অকারণ বোকামো হতো, কারণ স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা হোমসের মতো আমাকেও দেখলেই চিনতে পারে। তারপর সেই বিষণ্ণ ভয়ঙ্কর বাড়ি ছেড়ে আমি বেরিয়ে এলাম। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বেগার স্ট্রিট। হোমস তার পরিচিত চেয়ারে বসেছিল। তাকে খুবই ফ্যাকাশে ও বিভ্রান্ত দেখাচ্ছে। পুরনো আঘাত ছাড়াও সন্ধ্যার ঘটনাগুলোর ধাক্কায় তার শক্ত মস্তিষ্কের কার্যক্ষমতাও বোধহয় ভেঙে পড়েছিল। ভয়ে ভয়ে সে আমার মুখ থেকে ব্যারনের বর্তমান অবস্থার কথা শুনতে লাগল। পাপের মাসুল ওয়াটসন, পাপের মাসুল আগে হোক বা পরে তাকে দিতেই হতো। টেবিল থেকে একটা বাদামি বই তুলে নিয়ে সে আরো বলল, ঈশ্বর জানেন তার পাপের ঘড়া পূর্ণ হয়েছিল ওয়াটসন। এই বইটার কথাই সেই মেয়েটি বলেছিল, কিটি উইন্টার। এতেও যদি এ বিয়ে না ভেঙে যায় তাহলে আর কিছুতেই ভাঙবে না। কিন্তু ওয়াটসন, বিয়েটা এতেই ভেঙে যাওয়া উচিত, ভাঙতে বাধ্য। কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী এই জিনিস বরদাস্ত করতে পারে না, পারা উচিত নয়। এটাই কি তার ভালোবাসার নথিপত্র? অথবা তার লালসার দিনলিপি, যা ইচ্ছে তাই বলতে পারো। এটার কথা কিটি উইন্টার যখন বলেছিল তখনই বুঝতে পেরেছিলাম একবার যদি এটা হাতে পাই তাহলে আর কোনো প্রমাণের দরকার হবে না। কিন্তু সে কথাটা কাউকে বলিনি, কারণ কিটি রাগের মাথায় ভায়োলেটের কাছে কথাটা ফাঁস করে দিতে পারত। ওটা নিয়ে অনেক ভেবেছি আমি, কিন্তু কি জানো ওয়াটসন, আমার ওপর আক্রমণের সুযোগটা এনে দিল। কারণ ব্যারন তখন ভেবেছিল আমার থেকে সতর্কতার আর বিন্দু মাত্র প্রয়োজন নেই, আর তাতেই আমার সুবিধে হয়ে গেল। হয়তো আমি কিছুদিন দেরি করতাম, কিন্তু তার আমেরিকা যাওয়ার জন্যই আমাকে তাড়াতাড়ি কাজটা হাতে নিতে হলো ওয়াটসন। এইরকম একটা প্রমাণ সে কিছুতেই এখানে রেখে যাবে না, কাজেই তাড়াহুড়ো করেই আমাদের কাজে নামতে হলো। কিন্তু রাত্রে চুরি করা অসম্ভব, সে সতর্কতামূলক সব ব্যবস্থাই করে রেখেছে। একমাত্র যদি নিশ্চিত হতে পারি সে অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে, তাহলে সন্ধ্যের পর সেই সুযোগটা পাওয়া যেতে পারে। এখানেই তুমি আর তোমার নীল রেকাবের আবির্ভাব। কিন্তু বইটা ঠিক কোথায় আছে সেটা আমার জানা দরকার, আর আমি হাতে মাত্র কয়েক মিনিট সময়ই পাবো। কারণ চীনের জিনিসপত্রের সম্পর্কে তোমার জ্ঞানের জন্যই আমার সময় কিন্তু সীমাবদ্ধ ছিল ওয়াটসন।
তাই শেষ মুহূর্তে কিটিকে সঙ্গে নিয়ে গেলাম। কিন্তু তার কোটের ভেতরে ছোট প্যাকেটে করে সে কি নিয়ে এসেছিল তা আমি কেমন করে জানবো ওয়াটসন? আমি ধরেই নিয়েছিলাম সে আমার কাজে এসেছে, কিন্তু এখন বুঝতে পারছি ওয়াটসন, সে এসেছিল নিজের তাগিদে। হ্যাঁ, ব্যারন কিন্তু ধরে ফেলেছিল আমি তোমার লোক এবং তুমি আমাকে পাঠিয়েছো। সে যে বুঝতে পারবে সে ভয়টা আমিও করেছিলাম ওয়াটসন, কিন্তু বইটা পাওয়ার পক্ষে দরকারি সময়টুকু তুমি তাকে আটকে রাখলেও তার অলক্ষ্যে ওটা নিয়ে পালাবার পক্ষে দরকারি সময় তাকে আটকে রাখতে পারোনি। আরে স্যার জেমস, আসুন আসুন, বসুন। আমরা সত্যিই খুব খুশি হয়েছি আপনাকে দেখে। আমাদের ডাকেই স্যার জেমস এসে হাজির হয়েছেন। গভীর মনোযোগ সহকারে হোমসের মুখে সমস্ত ঘটনাটার বিবরণ শুনলেন। সবটা শুনে তিনি বলে উঠলেন, তুমি বিস্ময়কর কাজ করেছো, দারুণ। কিন্তু ওয়াটসনের বর্ণনা মতে তার আঘাত যদি ততটা ভয়ঙ্করই হয়ে থাকে, তাহলে তো ওই বিভৎস বইটাকে ব্যবহার না করেই এই বিয়ে বন্ধ করার চেষ্টা সফল হবে। হোমস মাথা নাড়াতে লাগলো। ভায়োলেটের মতো মেয়েরা সেভাবে কাজ করে না স্যার জেমস। নষ্ট হয়ে যাওয়া মুখ, কুৎসিত দেখতে, এই সমস্ত জিনিস তাদের কাছে ম্যাটার করে না। শুধুমাত্র দৈহিক দিক থেকেই নয়, নৈতিক দিক থেকেও তাদের সম্পর্কটা ভাঙতে হবে, এবং একমাত্র এই বইটাই আবার তাকে শক্ত মাটিতে দাঁড় করাতে পারে। এ বইটা ব্যারনের নিজের হাতের লেখা, কাজেই ভায়োলেট এটা মেনে নিতে পারবে না। স্যার জেমস রেকাপ ও বই দুটো নিয়ে গেলেন। আমার যাওয়ারও সময় হয়ে গিয়েছিল, তাই আমিও তার সঙ্গেই বেরিয়ে গেলাম। তার জন্য একটা ব্রুহাম দাঁড়িয়েছিল। সে গাড়িতে লাফ দিয়ে উঠতেই কোচওয়ানকে গাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। কোচওয়ান গাড়ি ছেড়ে দিল। লোকটি জানলা দিয়ে তার ওভারকোটের অর্ধেকটা বাইরে বের করে দিল। জানলার ফ্রেমের উপর পারিবারিক অস্ত্রচিহ্নটা কোর্টে ঢাকা পড়ে গেল, কিন্তু তা সত্ত্বেও সেটা আমি এক নজর দেখে নিলাম। অবাক হয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। হুঁশ ফিরতেই আমি আবার ফিরে গিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে হোমসের ঘরে ঢুকলাম। মস্ত বড় সংবাদটা তাকে জানাতে আমি চেঁচিয়ে বললাম, আমাদের মক্কেলটি যে কে আমি তা আবিষ্কার করতে পেরেছি। উনি হলেন। জানি ওয়াটসন, জানি। হোমস আমাকে তার হাত তুলে বাধা দিয়ে বলল, তবে আমাদের কাছে চিরকালের জন্য তিনি একজন অনুগত বন্ধু এবং রসিক ভদ্রলোক হয়েই থাকুন। তার এই পরিচয়ই যথেষ্ট। সন্দেহজনক বইটা কিভাবে ব্যবহার করা হয়েছিল আমি জানি না। যেভাবেই হোক স্যার জেমস ঠিক ব্যবস্থাই করেছে, অথবা এটাই আরো বেশি সম্ভব যে যুবতীর বাবার উপরেই এই কাজের দায়িত্বটা দেওয়া হয়েছিল। আসল কথা হলো আমাদের আশা মতোই ফল হয়েছিল। 3 দিন পর দ্য মর্নিং পোস্ট পত্রিকায় একটি খবর প্রকাশিত হলো যে ব্যারন ও ভায়োলেটের বিয়েটা হচ্ছে না। অ্যাসিড ছুড়ে মারার গুরুতর অভিযোগে অভিযুক্ত মিস কিটি উইন্টারের মামলার প্রথম শুনানিটাও এই পত্রিকায় বেরিয়েছিল। বিচারে এমন কতগুলি ঘটনা প্রকাশ পেল যার ফলে এ ধরনের অপরাধের ক্ষেত্রে সবথেকে কম শাস্তি যা হতে পারে তাই হয়েছিল। চুরির অভিযোগে শার্লক হোমসের বিরুদ্ধেও মামলার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু উদ্দেশ্য যখন উপকারী এবং মক্কেল একজন বিখ্যাত লোক, তাই কঠোর ব্রিটিশ আইনও এক্ষেত্রে একটু মানবিক ও নমনীয় হয়ে যায়। আমার বন্ধুকে আজ পর্যন্ত কাঠগোড়ায় দাঁড়াতে হয়।